আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদের খবর ভালো? জি স্যার, আলহামদুলিল্লাহ। তোমাদের 5 মিনিট হয়েছে, মাত্র 4 জন উপস্থিত। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি এতদিন কোথায় ছিলে এনামল? শুনতে পাচ্ছ এনামুল হক? স্যার ঢাকাতেই ছিলাম। কিন্তু ক্লাসের জি স্যার, শুনতে পাচ্ছি। ক্লাসে দেখলাম না তোমাকে অনেকদিন। স্যার এখন থেকে কন্টিনিউ করতে স্যার। ওই ইয়াতে বাইরে কাজ ছিল, মানে ওই ক্লাস দু একটা করে তারপর চলে যেতাম আর কি। তোমার রেজাল্ট দেখছিলা? প্রি টেস্টের অ্যাকাউন্টিং এ খুব খারাপ করেছো কিন্তু। হ্যাঁ, রেজাল্ট দেখছিলা? জি স্যার। কত পাইছিলা ক্রিয়েটিভে? জি স্যার। খুবই কম না? 10-এর নিচে না? স্যার জি স্যার। জি স্যার। তো তোমার টেস্ট পরীক্ষা হলে তোমার কিন্তু ভালো প্রিপারেশন না নিলে তুমি প্রবলেমে পড়ে যেতে পারো। টেস্ট পরীক্ষা কলেজ খুলে গেলে পরীক্ষার হলে হবে। আনুমানিক সম্ভাব্য ডেট হচ্ছে 15ই মার্চ। জানো এগুলো? হুম, জি স্যার। সম্ভাব্য ডেট ঠিক করা হয়েছে 15ই মার্চ।
টেস্ট পরীক্ষা হয়, 2 পেপারের উপরই টেস্ট পরীক্ষা হবে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই। ক্লিয়ার? জি স্যার। অনলাইনে হলেই যে তুমি বই দেখে লিখতে পারবা তার কোনো গ্যারান্টি নাই, কারণ সৃজনশীল সিস্টেমে প্রত্যেকটা প্রশ্নই নতুন প্রশ্ন, এটা জানো? জি স্যার। আগের কোনোটা থেকে তুমি হুবহু কিছুই পাবা না। আমরা কয়েকদিন তোমাদের কম্পালসারি চ্যাপ্টার আছে কোম্পানির, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এটার কনসেপ্ট গুলো আলোচনা করছিলাম। কনসেপ্ট মানে সেখানে ফরম্যাট গুলো আলোচনা হয়েছিল, কিভাবে কোনটা কোথায় আসে, কোনটা কোথায় লিখতে হয়, এগুলো আলোচনা করছিলাম। আজকে আমরা অঙ্ক শুরু করে দিব। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? স্ক্রিনে দেখতে পাচ্ছ তামিম? দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে স্ক্রিনে যা দেখতে পাচ্ছ, আর কল কবজা ও যন্ত্রপাতি 27,500। এখানে যা দেখতে পাচ্ছ, ক্রেডিট দিকে এরকম একটা রেওয়ামিল দেয়া থাকবে, ডেবিট ক্রেডিট সাইড থাকবে, রেওয়ামিল দেয়া থাকবে, আর কিছু সমন্বয় থাকবে। এর ভিত্তিতে তোমার জিজ্ঞেস করছে যে নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে বলছে যদি নেট মুনাফা হয় 1,88,116 টাকা। তারপর মোট দায় নির্ণয় করতে বলছে। এগুলো নির্ণয় করতে বলছে। নেট বিক্রয় মানে বিক্রয় থেকে ফেরত বাদ দিয়ে ধারে বিক্রয় যোগ করে, তারপরে আবার এখানে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 15% ভ্যাট সহ পণ্য ক্রয় এবং বিক্রয় মূল্য ধরা হয়েছে। এখানে ভ্যাটও বাদ দিতে হবে বিক্রয় থেকে। 15% বললে ভ্যাট বাদ দেওয়ার নিয়ম হচ্ছে, ভ্যাট বাদ দেওয়ার নিয়ম কি? 15/115 স্যার। গুণ 15 ভাগ 115 ভাগ 100 না, কিন্তু এটা মনে রাখবে। গুণ 15 ভাগ 115, এই সূত্র দিয়ে ভ্যাট বের করা লাগবে। গুণ 15 ভাগ 115, এই সূত্র দিয়ে ভ্যাট বিক্রয় করে নির্ণয় করে বাদ দিতে হবে। সংরক্ষিত আয় বিবরণী মানে আগের, এখানে তানজিম মাহমুদ, হ্যালো তানজিম মাহমুদ, জি স্যার। তোমার ওখান থেকে সাউন্ড আসতেছে। এখন সংরক্ষিত আয় বিবরণী মানে নেট লাভ যত হয়েছে আর আগের যত সংরক্ষিত আয় আছে, সংরক্ষিত আয় মানে আগের বছরের নেট লাভের একটা অংশ আছে, সেটা নেট লাভের সাথে চলতি বছরের নেট লাভের সাথে যোগ করে কিছু ব্যয় থাকে লাভের উপর নির্ভরশীল ব্যয়, সেই ব্যয়গুলো মাইনাস করতে হবে, তাহলেই সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত হয়ে যাবে। মোট দায় মানে কোম্পানির মোট দায়ের পরিমাণ
নির্ণয় করতে হবে, মানে কোম্পানির কাছে কারা কত টাকা পাবে সেগুলো নির্ণয় করতে হবে। রেওয়ামিলের মধ্যে যেটা দেখতেছো, শেয়ার মূলধন 40,000 টাকার, 40,000 শেয়ার, প্রত্যেকটার দাম 4 টাকা করে আদায় করছে। কোম্পানি আদায় করছে মানে এটা সারা জীবনের জন্য আদায় করেনি। এটা এই টাকা যদি কোম্পানি কখনো অবসান হয়, মানে কোম্পানি যদি আর না থাকে, তখন এই টাকা ফেরত দিতে হয়। এই জন্য এটা দায় কোম্পানির। সাধারণ সঞ্চিতি মানে লাভের যে অংশ রিজার্ভ করে রাখা আছে, যেখান থেকে ভবিষ্যতে হয়তো লভ্যাংশ দেয়া হতে পারে, অন্য কোনো কাজ করা হতে পারে। বিশেষ উদ্দেশ্যে যেহেতু এটা গঠন করা হয়েছে, এটাও কোম্পানির দায়। বিশেষ উদ্দেশ্যে গঠন মানেই তুমি একটা ফান্ড তৈরি করলা তোমার এলাকাতে, যে যারা অসুস্থ লোক তাদের সহযোগিতা করবা, তাহলে এই টাকা যার কাছে থাকবে তার কি এটা সম্পদ হয়ে যাবে না দায় হবে? দায় হবে না? তারপরে কোম্পানি জি স্যার, জি স্যার। ঋণপত্র মানে যে পরিমাণ টাকা কোম্পানি ঋণ করছে পাবলিকের কাছ থেকে, এটাও দায়ে লিখতে হবে। পণ্য বিক্রয় এটা আয়ের মধ্যে যাবে। অগ্রিম তলব মানে পাবলিকের অগ্রিম পরিশোধ করে দিচ্ছে, এটাও এক ধরনের দায়ে যাবে। বিনিয়োগের সুদ 3,500 আছে দেখো, কিন্তু 10% বিনিয়োগে সুদ পাওয়ার কথা 1,25,000-এ 10%, 12,500 পাওয়ার কথা। 12,500 পাওয়ার কথা, কিন্তু পাওয়া গেছে কত? 3,500। তার মানে এখানে অনাদায়ী বা প্রাপ্য আছে, বা আবার আরো পাওয়া যাবে। আরো পাওয়া যাবে, এখানে লিখবা 9,000 টাকা। অনাদায়ী জানা সঞ্চিতি ক্রেডিটে আছে। ক্রেডিটে থাকলে ফার্স্ট পার্টের মতো যখন নেট লাভ নির্ণয় করবা, তখন অনাদায়ী পাওনা যোগ নতুন বাদ পুরাতন, এই বাদ পুরাতনের মধ্যে 2,250 টাকা মাইনাস হবে। প্রদেয়, প্রদেয় মানে পাওনাদার, এটা দায়ের মধ্যে যাবে। সংরক্ষিত আয় বিবরণী 37,500 মানে পূর্বে লাভের একটা অংশ সংরক্ষণ করে রাখা হয়েছে, কারণ ভবিষ্যৎ যে ভালো যাবে এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য এটা সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা ভিতর থেকে লভ্যাংশ দেয়া হবে যাদের শেয়ার কিনছে, বা অন্য কোনো খরচ করা হবে। এটা যেহেতু মালিকানা কোম্পানির না, এটা মূলত যারা শেয়ার কিনছে তারা এটার মালিক, তারা এক সময় পাবে। এই জন্য এই সংরক্ষিত আয় বিবরণীর টাকাও দায় পাশে যায়। কলকব্জ যন্ত্রপাতি ডেবিটে যেটা আছে স্থায়ী সম্পদ, 10% বিনিয়োগ আলোচনা করলাম। দালান কোঠা সম্পদ, সুনাম। প্রাথমিক খরচ মানে কোম্পানি গঠনের প্রারম্ভে যে খরচ হয়। তুমি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিলা, আর আজকেই তোমার কোম্পানি কাজ শুরু হয়ে যাবে এমন না, মাঝখানে কিছু সময় লাগবে কোম্পানি কাজ শুরু হতে। তখন মাঝখানে যে খরচগুলো হবে সেগুলোই হচ্ছে প্রাথমিক খরচ। এটা প্রতিষ্ঠানের বা কোম্পানির সম্পদ। প্রাথমিক খরচ শব্দটা দেখে মনে করবা না যে এটা প্রতিষ্ঠানের খরচ, এটা প্রকৃতপক্ষে সম্পদ। এবং সম্পদ এটা তাৎপর্যপূর্ণ অর্থে। কিছু কিছু টাকা খরচের তাৎপর্য থাকে। যে টাকা খরচ করে তুমি ভার্সিটিতে অ্যাপ্লাই করলা, মনে করো ভার্সিটিতে চান্স হলো, তখন ওই খরচের কিন্তু তাৎপর্য থাকে অনেক। পণ্য ক্রয় এটা ব্যয়। অনাদায়ী তলব মানে
ওই 1,60,000 টাকা শেয়ার মূলধন আছে, তার ভিতরে 5,000 টাকা পরিশোধ করেনি। এটা হচ্ছে অনাদায়ী তলব। আয়কর কোম্পানির আয়ের উপরে কর দিতে হবে। বিজ্ঞাপন খরচ এটা সাধারণ ব্যয়। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মানে কোম্পানির বছর শেষের আগেই একটা লভ্যাংশ দেয়া হচ্ছে। এটা সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস হয়। এটা যেহেতু সাধারণ ব্যয় না, এটা লাভের উপর নির্ভরশীল ব্যয়, এই জন্য সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস হবে। তারপরে ঋণপত্রের সুদ, তোমার 6,000 টাকা পেমেন্ট আছে, 10% হারে 1/3/13-তে যেহেতু ঋণ গ্রহণ করছে, এই জন্য 10 মাসের সুদ নির্ণয় করে যত টাকা কম থাকবে তত টাকা বকেয়া স্বরূপ যোগ করতে হবে। প্রাপ্য হিসাব 31,500। দেনাদারের কাছ থেকে যে টাকা পাওয়া যাবে সেটাই হচ্ছে প্রাপ্য হিসাব, ব্যাংক জমা। তারপরে সমন্বয়ে কিছু বলা আছে। এরপর আমরা নেট বিক্রয় নির্ণয় যদি দেখি, নেট বিক্রয় নির্ণয় দেখতে পাচ্ছ যে রেওয়া ছিল বিক্রয়ের পরিমাণ 2,34,000, 15% ভ্যাট এখান থেকে বাদ দিলেই নেট বিক্রয় হয়ে যাবে। 15% ভ্যাট বাদ দিতে হলে গুণ 15/115 করবা এই টাকাকে। কয়ের উত্তর কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো এনামুল, কয়ের উত্তর দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এখানে ভ্যাট নির্ণয় 15% থাকা মানে গুণ 15/100 করা যাবে না। গুণ 15/115 এই সূত্র দিয়ে ভ্যাট বের হবে, দিয়ে বাদ দিয়ে দিবা, তাহলে তোমার নেট বিক্রয় হয়ে যাচ্ছে 2,03,479 টাকা। ক্ষয়ের উত্তরের জন্য সংরক্ষিত আয় বিবরণী 37,500। এটা রেওয়া ছিল চলতি বছরের নেট লাভ 1,88,116। প্রশ্নে বলা ছিল, এখানে দেখো সাধারণ খরচ কোনো কিছু আসবে না। এখানে বেতন, ভাড়া, অবচয় এই ধরনের কোনো ডাটা এখানে আসবে না, কারণ এই বেতন, ভাড়া, অবচয় এই ধরনের ডাটাগুলো নেট লাভ নির্ণয়ের সময় ব্যবহার হবে। এখানে আসবে যেগুলো লাভের উপর নির্ভরশীল খরচ। আয়কর দিবা, আয়কর কোম্পানি দিবে যদি লাভ হয়। আয়কর অবশ্য বিকল্প পদ্ধতিতে নেট লাভ থেকেও নেট লাভ নির্ণয়ের সময়ও কোনো কোনো রাইটার বাদ দিয়ে থাকেন। একাধিক রাইটারের বই দেখলে দেখবা যে কোনো রাইটার নেট লাভ নির্ণয়ের সময় বাদ দিয়েছে, কোনো রাইটার এখানে এই সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে বাদ দেয়। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মানে যে লভ্যাংশ বছর শেষের আগেই লভ্যাংশ দেওয়া হচ্ছে, এটাও লাভের উপর নির্ভরশীল চার্জ। এই চার্জও দেওয়া হয়। যদি লাভ হয় তাহলে এই চার্জ দেওয়া হবে, আর লাভ না হলে এই চার্জ দেওয়া হবে না। এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এখানে মাইনাস হচ্ছে, হওয়ার পর সংরক্ষিত আয় বিবরণী হয়ে যাচ্ছে 1,88,616 টাকা। মোট দায় নির্ণয় করতে বলছে। যখন তোমাকে আর্থিক বিবরণী নির্ণয় করতে বলবে তখন ওগুলো দায় পাশ, সম্পদ পাশ সবগুলো সাজিয়ে লিখতে হবে। কিন্তু এখানে যেহেতু বলতেছে
যেহেতু দায় নির্ণয় করতে বলতেছে, এই জন্য সাজানো খুব বেশি জরুরি না। দায় পাশ আর আর্থিক বিবরণীর মধ্যে পার্থক্য আছে। দায় পাশ বললে তুমি সাজিয়ে জাস্ট লিখবা কোম্পানি মোট টাকা গ্রহণ করছে 1,60,000 কোম্পানি শেয়ার বিক্রি করে, তাহলে এটা দায় পাশে আসবে। অগ্রিম তলব, যেটা শুরুতে আলোচনা করলাম, অগ্রিম তলব মানে অ্যাডভান্স টাকা পেমেন্ট করছে কোম্পানিকে, এটা দায় পাশে আসতেছে 2,500। স্যার শেয়ার মূলধন এটা কি স্যার? যত টাকার শেয়ার বিক্রি করে পাবলিকের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে, এটা মোট 1,60,000 টাকা। অগ্রিম তলব যে টাকা অ্যাডভান্স, তলবকৃত 4 টাকায় তলবকৃত মানে প্রত্যেক শেয়ারে, তলবকৃতটা বুঝতে পারছি। তলবকৃত মানে প্রত্যেক শেয়ারে 4 টাকা করে গ্রহণ করা হয়েছে। প্রত্যেক শেয়ারে 4 টাকা করে গ্রহণ করা হয়েছে, এইভাবে মোট 1,60,000। অগ্রিম তলব স্যার মানে শেয়ার বিক্রির তো একটা ডেট থাকে, একটা তারিখ থাকে, সেই তারিখের আগেই কিছু লোক অ্যাডভান্স পরিশোধ করে দিচ্ছে, সেটা হচ্ছে 2,500 টাকা। সাধারণ সঞ্চিতি মানে অতীতের লাভের একটা অংশ, যেটা এখন সাধারণ সঞ্চিতি আকারে আছে, যেখান থেকে ভবিষ্যতে কোম্পানির প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে খরচ করা হবে। ঋণপত্র অর্থ ঋণপত্রের যে টাকা বিভিন্ন পাবলিকের কাছ থেকে গ্রহণ করা হয়েছে 1,00,000 টাকা, এটা শোধ দিতে হবে, এই জন্য দায় পাশে আসবে। সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত মানে খ নাম্বারে যেটা নির্ণয় করা হয়েছে, ওই খ নাম্বারে যা নির্ণয় করা হবে ওই টাকা এখানে আসতেছে 1,88,616 টাকা। এটাও দায় পাশে এই জন্য আসে যে এটার মালিক হচ্ছে যারা শেয়ার ক্রয় করেছে, তারা লভ্যাংশ আকারে এই টাকা থেকে ভবিষ্যতে পাবে, এই জন্য দায় পাশে আসে। বকেয়া ঋণপত্রের সুদ ওই যে 10% হারে নির্ণয় করলে, 10% যদি নির্ণয় করো, 10% নির্ণয় করলে হবে 10,000। 10,000 টাকা হচ্ছে 1 বছরের, তাহলে সেখান থেকে তোমার 10 মাসের নির্ণয় করতে হবে। 10 মাস যদি নির্ণয় করো, 10,000 ভাগ 12 গুণ 10 করলে আসবে 8,333 টাকা। এর মধ্যে টাকা ঋণের সুদ পেমেন্ট করা আছে, তার মানে 8,333-এর মধ্যে 6,000 টাকা পেমেন্ট করা আছে, তাহলে এখন বকেয়া আছে 2,333 টাকা। 2,333 টাকা হচ্ছে বকেয়া। এটা বকেয়ার মধ্যে 2,333 টাকা লিখতে হলো। প্রদেয়, প্রদেয় মানে পাওনাদার, যাদেরকে টাকা দিতে হবে ভবিষ্যতে, এটা চলতি দায়ের মধ্যে পড়ে, কারণ এটা খুব দ্রুত শোধ দিতে হয়। এটা শোধ দেওয়ার জন্য 2 বছর 1 বছর এরকম টাইম পাওয়া যায় না, যে কোনো সময়ই এসে যোগাযোগ করতে পারে পাওনাদাররা টাকার ব্যাপারে। ভ্যাট চলতি হিসাবে যে পার্থক্য, এটা হচ্ছে বিক্রয়ের উপর ভ্যাট এবং ক্রয়ের উপর ভ্যাটের যে ব্যবধান,
এই ব্যবধানটা সরকারি কোষাগারে জমা দিতে হয় এবং এটা খুব দ্রুত জমা দিতে হয়, এজন্য চলতি দায়ের মধ্যে আসে। যেহেতু খুব দ্রুত জমা দিতে হবে, এই জন্য চলতি দায়ের মধ্যে এই টাকা আসবে, ভ্যাট চলতি হিসাবের টাকা। এবার তোমাদের কোশ্চেন বলা শুরু করো, কার কোথায় কি কোশ্চেন আছে শুরু থেকে দেখো, আবার দেখে কার কোথায় কি প্রশ্ন আছে বলো। এনামুল বলো আগে। স্যার এই যে ঋণপত্রের সুদ, এটা কি স্যার ব্যয়? হ্যাঁ, ঋণপত্রের সূত্র ব্যয়। এখানে যে জি ঘটনা স্যার। ঘটছে এটা বুঝতে পারছো? ঋণপত্রের সুদটা বুঝতে পেরেছো কিভাবে কি হলো এখানে? জি স্যার, মানে ওই যে স্যার ঋণপত্র হচ্ছে স্যার ওই যে যৌথ মূলধনী কোম্পানি যখন আপনার মানে বাইরে থেকে টাকা সংগ্রহ করে আর কি, ওই যে সুদটা প্রদান করে স্যার, ওই যে নাকি? এই সুদ কিভাবে হচ্ছে এখানে? এখানে কি বলা হলো কিছুক্ষণ আগে? স্যার বলতে পারবো না। 10% হারে 1 লক্ষ টাকা 10% নির্ণয় করলে হয় 10,000 টাকা। এটা হয় 1 বছরের সুদ। যেহেতু 1/3/13-তে গ্রহণ করা হয়েছে, 1/3/13-তে ঋণ গ্রহণের কারণে সুদ হবে, দিতে হবে 10 মাসের। 10 মাসের সুদ যদি নির্ণয় করো, 10,000 ভাগ 12 গুণ 10, 10,000 ভাগ 12 গুণ 10 করে 8,333 টাকা আসে। এর মধ্যে ঋণপত্রের সুদ পেমেন্ট আছে 6,000 পেমেন্ট আছে, এই কারণে বকেয়া লিখতে হবে 2,333 টাকা। আর কার কি প্রশ্ন আছে বলো। এখানে একই রেওয়াবিল, একই সমন্বয় দিয়ে ইচ্ছা করলে স্যার শেষ কোশ্চেনটা স্লাইডটা একবার দেখান স্যার। গয়ের স্লাইড জি স্যার। দেখতে পাচ্ছ এখন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। কোনো কোয়েশ্চেন এখান থেকে? স্যার এখানে ঋণপত্রের যে ঋণের সুদটা স্যার, ওখানে 6,000 স্যার পেমেন্ট করা ছিল না হ্যাঁ, স্যার? পুরোটা কেন আসছে স্যার দায়ে? পুরা পুরা ঋণপত্রের টাকা পাবলিককে শোধ দিতে হবে 1 লাখ, এই জন্য 1 লাখ দায়ে আসবে। আর ঋণের সুদ যতটুকু বকে আছে ততটুকু আসবে। ঋণের সুদ নির্ণয় করলে হয় 8,333, এর মধ্যে পেমেন্ট করা আছে 6,000, তাহলে বকেয়া কত? জি স্যার, 2,333 স্যার। হুম, জি স্যার, বুঝছি স্যার। এরপরে আর কোনো কোশ্চেন আছে কারো বয়েজ? আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার এই যে ভ্যাট চলতি হিসাবটা কি স্যার বছরের মধ্যেই পরিশোধ করতে হয় নাকি এক বছরের হ্যাঁ, শেষে? হ্যাঁ, শেষে টেসে না, সাথে সাথেই 1 বছরের মধ্যেই পরিশোধ করতে হয়, এই জন্য এটা স্যার চলতি দায় পড়ছে। চলতি দায় আসবে। জি স্যার, বুঝতে পারছি। এটা মানে এত দ্রুত দিতে হয় যে তুমি গাইবান্ধা থেকে ঢাকায় আসলে
তুমি টিকিটের টাকা পরে দিবা এরকম বললে চলবে? না স্যার। সাথে সাথে দিয়ে আসা লাগে, তাই না? জি স্যার। এই ধরনের। বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন কারো? এখন স্যার একই- তলব করা স্যার 4 টাকার তলবকৃত স্যার, এখানে তলবকৃত বলতে কি স্যার আদায়কৃত বুঝিয়েছে? আদায়কৃত বোঝাইছে। এরা জি 40,000 স্যার। শেয়ারে 4 টাকা করে গ্রহণ করছে। এটা হতে পারে তোমার প্রত্যেক শেয়ারের দামই 4 টাকা, অথবা টাকার প্রয়োজন না থাকলে কোম্পানির অনেক সময় শেয়ারের ফুল ভ্যালু কোম্পানি গ্রহণ করে না, যত টাকা দরকার তত টাকাই গ্রহণ করবে। এমনও হতে পারে যে 10 টাকার শেয়ারের মধ্যে এখন আপাতত 4 টাকা করে নিচ্ছে, কারণ এখন টাকার দরকার নাই। এখন যেটা তোমার দরকার নাই এখন তো নিবা না। এখন কি তুমি তোমার ভার্সিটি ভর্তি ফি চাইবা কারো কাছে? চাইবা না। এরপরে বলো, আর কোশ্চেন কার কোথায়? স্যার অগ্রিম তলব বলতে কি বুঝাইছে? শেয়ার শেয়ারের অর্থ পরিশোধের একটা তারিখ থাকে, ওই তারিখ আসার আগেই অগ্রিম পরিশোধ করে দিচ্ছে। মনে করো কেউ দেশের বাইরে চলে যাচ্ছে, তার শেয়ারের টাকা পেমেন্টের তারিখ আছে মার্চ মাসে, সে এখন অগ্রিম দিয়ে দেশের বাইরে চলে গেল। এরপর সেটা কি চলতি দায় বুঝবে স্যার? এটা কোম্পানির চলতি দায় না, এটা কোম্পানির একটা মালিকানা সত্ত্বের মধ্যে দায় স্বরূপ বসবে। কারণ এটা মালিকানা সত্ত্বের একটা অংশ। যারা টাকা দিয়েছে তারাই তো কোম্পানির মালিক, নাকি? জি স্যার। যে তোমার 2 লক্ষ টাকা দিয়েছে সে কোম্পানির 2 লক্ষ টাকার মালিক। যে 5 লক্ষ টাকার শেয়ার কিনেছে সে কোম্পানির 5 লক্ষ টাকার মালিক। এরপরে আর কারো কোনো প্রশ্ন? আছে কারো প্রশ্ন? আর এখানে একই উদ্দীপক দিয়ে তোমার কাছে অনেক কিছুই চাইতে পারে। তানভীর শুনতে পাচ্ছ? হ্যালো তানভীর। জি একই স্যার, শুনতে পাচ্ছি স্যার। একই উদ্দীপক দিয়ে তোমার কাছে বললো যে কোম্পানির পরিচালন ব্যয় নির্ণয় করো। উদ্দীপক একই, দেওয়া মিল এক, সমন্বয় এক। ক খ গ এ প্রশ্নের মধ্যে বলা হলো কোম্পানির পরিচালন ব্যয় নির্ণয় করো। এর ভিতরে কি কি দিতে চাইবা? স্ক্রিনে যা দেখতে পাচ্ছ। স্যার, বিজ্ঞাপন হুম। বিজ্ঞাপন খরচ। তারপর এরপরে বলো। বিজ্ঞাপন খরচের পর শুধু বিজ্ঞাপন খরচ, আর্থিক শুধু বিজ্ঞাপন খরচ বলবা?
স্যার দেখতেছি না স্যার। এছাড়া তোমার এই যে অনাদায়ী পাওনায় যে প্রাপ্য হিসাবে 1,000 টাকা আদায়যোগ্য নয়, এটা আসবে স্যার সমন্বয় দেখতেছি স্যার। এখান থেকে বলো তাহলে কি কি বলতে যাচ্ছ সমন্বয় থেকে? সমন্বয় থেকে কি বলতে যাচ্ছ? স্যার প্রাপ্য হিসাবের এটা স্যার। কত টাকা বলবা? স্যার প্রাপ্য হিসাবের 1,000 টাকা আদায়। আর কিছু? আর কিছু বলবা বয়েজ? এরপরে ওই যে স্যার এটাই। ওখানে ওই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে না, পার্সেন্টেজ দিয়ে? স্যার ওই যে স্যার সুনামার প্রাথমিক খরচের অবলোকন। হ্যাঁ, এটা বলতে হবে। তারপর ওখানে ওই যে পার্সেন্টেজ দিয়ে একটা ডাটা আছে না, পার্সেন্টেজ দিয়ে একটা ডাটা ছিল না? সুনামের 20% হুম। প্রাথমিক। প্রাপ্য হিসাবে 10% অনাদায়ী দেনা সঞ্চিতি ধরা হয়েছে। এই প্রাপ্য হিসাব থেকে 1,000 বাদ দিয়ে 10% ধরতে হবে। সুনামের 20%। তাহলে যারা ক্লাসে অংশগ্রহণ করলো অনেক ধন্যবাদ। আর যারা অংশগ্রহণ করেনি তাদেরকে বলবা ভুল করতেছে, ক্লাসে অংশগ্রহণ করা উচিত। পরীক্ষা হবে, পরীক্ষা বোর্ডেরই হোক আর কলেজেরই হোক, পরীক্ষা হলে তোমাদের পরীক্ষা হবে। ভুল করে এরকম চিন্তা করবা না যে তোমাদের অটো পাস হয়ে যাবে, তোমাদের এরকম হবে না। ওটা ফার্স্ট ইয়ার ছিল, এই জন্য হয়েছে এরকম। আর কেউ কিছু বলতে চাও বয়েজ? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, শেষ করলাম।